সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চিন্তক, লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক এবং জবান সম্পাদক রেজাউল করিম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমবারের মতো আসলাম আপনাদের চ্যানেলে। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ রনি ভাই। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। সমসাময়িক বিষয় নিয়ে অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। রনি ভাই, আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। গতকালকে সবচেয়ে এই মুহূর্তে সারা দেশে আলোচিত, বিশেষ করে রাজনৈতিক সচেতন মহলে বা নাগরিকদের মধ্যেও আলোচনা রয়েছে যে জুলাই সনদের খসড়া গতকালকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছেন এবং তাদেরকে দেয়া হয়েছে। এরপরে এটি আলোচনা এবং পর্যালোচনার পরে এটি চূড়ান্ত করা হবে, সেটি একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় আছে আজকে সবচেয়ে বেশ ভাবিয়ে তুলেছে আমাদেরকে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে দেশ জুড়ে 11 দিন বিশেষ সতর্কতা জারি। অভ্যুত্থানের 1 বছর পরে এসেই আমাদের কি এমন থ্রেট দেখা দিল যে আমাদের 11 দিন ব্যাপী বিশেষ সতর্কতা জারি করতে হলো, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় জলাবদ্ধতা বা এই মৌসুমে আমাদের এখানে বন্যা, এটি স্বাভাবিক, প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু এবছর গত বছর এবং এবছর আমাদের একটু বেশি ভোগাচ্ছে এই বন্যা, অনাকাঙ্ক্ষিত সেই যে বন্যা। আরেকটি খবর আছে, আরেকটি দৈনিকের খবর হচ্ছে সেপ্টেম্বরে বিশেষ প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ, নির্বাচনের প্রস্তুতি শুরু। যদিও নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কা এবং ষড়যন্ত্র দুটোই আছে, খোদ প্রধান উপদেষ্টাই কিন্তু সংশয় প্রকাশ করেছেন এবং অভ্যুত্থানের যে সব বড় স্টেক হোল্ডার রাজনৈতিক দল, তাদের মধ্যে সবচেয়ে বড় যে বিএনপি, তারা কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে নির্বাচন বানচালের এক ধরনের ষড়যন্ত্র চলছেন, তারা ষড়যন্ত্র দেখছেন। এসব বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি জুলাই সনদের খসড়া নিয়ে। আসলে জুলাই সনদ যেটি কাঙ্ক্ষিত, সবাই চায় জুলাই সনদটি হোক, এবং জুলাই সনদটি না হলে আমাদের নানান ধরনের রিস্ক থেকেই যায়। কিন্তু এই জুলাই সনদ নিয়ে কিছু বিরোধিতাও আছে, কিছু বিতর্কও আছে, যদিও কাঙ্ক্ষিত বিষয়টি। আপনি আসলে কিভাবে এটিকে মূল্যায়ন করছেন? যে খসড়া দেয়া হলো, সেই খসড়ার কতটুকু প্রশংসা করতে পারছেন এবং কতটুকু সংশোধন বা সংযোজনের পরামর্শ আপনি দিচ্ছেন? জি, ধন্যবাদ। জুলাই সনদ দিয়ে সম্ভবত পাবলিকলি প্রথম লেখাটা আমি লিখছিলাম, এটা আরো 4-5 মাস আগে। তো সেখানে আমি বলছিলাম যে জুলাই সনদ যেটা হবে সেটা হইতে হবে জাতীয় সনদ। কারণ হলো জুলাইয়ের ক্যারেক্টারিস্টিকটা যদি দেখেন, আমরা এটা শুরু থেকে বলছি, আলোচনা রিপিট হয়, তারপরও বারবার একই কথা বলতে হয় যে এটার কর্তা সত্তা হলো প্লুরাল। এটার কোনো একক সাবজেক্টিভিটি নাই, একক মাস্টার মাইন্ড নেই। এই জন্য এটার ক্রেডিট শুধুমাত্র শহীদরা, জীবিত কোনো লোকের আর কোনো ক্রেডিট নেই, আছে শুধু দায়িত্ব। ফলে সেদিক থেকে এটার যে একটা ন্যাশনাল ক্যারেক্টার এবং সমস্ত দল, আওয়ামী লীগ বাদে এবং তাদের সহযোগীরা বাদে, আপনার সমস্ত দলই হলো এই অভ্যুত্থানের আসলে মূল নিয়ামক শক্তি যদি বলেন। এবং এখানে যখন অভ্যুত্থানের প্রতিটা মোমেন্টে যখন আন্দোলন হাতছাড়া হচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি হাসিনা সব কন্ট্রোলে নিয়ে নিবে, আরেকটা ম্যাসাকার চালায়া সব চুপ করে দিবে, তখন কেউ না কেউ আন্দোলনটা আবার পিক আপ করছে, কেউ না কেউ আবার টেক ওভার করছে। ফলে এইভাবে একটা স্বতঃস্ফূর্ত অর্গানিক্যালি গড়ে ওঠা আন্দোলন এবং রাজপথে ফাইট ব্যাক করা। দেখেন, এখানে গণ অভ্যুত্থান শুধু পপুলার জোয়ারের মধ্যে দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে আসছে, হাসিনার পতন হয়েছে, ব্যাপারটা এরকম না। এখানে পার্টিকুলারলি 17 তারিখের পর থেকে রাস্তায় আওয়ামী লীগকে ফাইট ব্যাক করতে হয়েছে, মানে পিটাইয়া তাড়াইতে হয়েছে। এবং আপনি যদি জোনগুলো দেখেন, 10 নম্বর, যাত্রাবাড়ি, তারপর উত্তরা, এরকম এই জোনগুলো এক একটা ছোট ছোট সেক্টর হয়ে উঠছিল। 71-এ যেরকম আপনার 11টা সেক্টর ছিল না আমাদের, এখানে আরো এরকম প্রত্যেক এলাকায় এলাকায়, ঢাকার বাইরের এলাকাগুলোতে সেক্টর, এবং ওই সেক্টরগুলোতে আওয়ামী লীগ, পুলিশ, তাদের সহযোগী সংগঠন সশস্ত্রভাবে ঘাঁটি কাটছিল। সেই ঘাঁটিতে এক ধরনের প্রতিরোধ যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে ফাইট ব্যাক করে আওয়ামী লীগকে মাঠ থেকে তাড়াইতেছে। বলে এটা কারা করলো? এটা করছে পলিটিক্যাল ফোর্স। তো ফলে সব মিলাইয়া এইটার এখন প্রবলেমটা কোথায়, ফ্রম ভেরি বিগিনিং প্রবলেমটা কোথায় রেজ হইলো? প্রবলেমটা রেজ হইলো যারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি, যারা বাংলাদেশের জাতীয় আপনার বিকাশ বা জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পত্তনের সময়কার 71-এর কথা বলছি, সেই সময়টা রং সাইডে ছিল, সেটা বুঝে হোক না বুঝে হোক বা তাদের মতাদর্শগত পজিশনের কারণেই হোক। এবং এটার কারণে তারা আসলে এখানে কখনো মূলধারা হয়ে উঠতে পারছিল না।
বিভিন্ন দলের কিন্তু সাথে। তারাও তো বড় স্টেক এই আন্দোলনের। আমি বলতেছি সেটা বিভিন্ন আন্দোলনের সময় তারা ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, হ্যাঁ, তারা নিজেরা নিজেদের মতো করে আন্দোলন করছে অনেক সময়, কিন্তু তারা মূল ধারা হয়ে উঠতে পারছিল না। ফলে 24 একটা সুবর্ণ সুযোগ তাদের সামনে হাজির করেছে। এই জন্য তারা মনে করছিল তাহলে 24-এ যেহেতু আবার আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনাকে একটা এখানে বলবো যে এটা পলিটিক্যাল ইউজ অফ দ্য পাস্ট, অতীতের রাজনৈতিক ব্যবহার করেছে, ফলে মনে করেছিল মুক্তিযুদ্ধের চেতনা বলতে যেহেতু একটা ফ্যাসিবাদী আদর্শ বোঝায়, ফলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের যে অংশটা এটাই বুঝি বাংলাদেশ। ফলে এরকম একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সাদা কালো তো তারা ভাগ করার চেষ্টা করে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। এখানে মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ান এটা ডিস্টর্টেড, এটা ক্ষতিগ্রস্ত করছে জাতিকে, এইটা একটা বিকৃত বয়ান, এটা একটা কলকাতাপন্থী বুদ্ধিজীবীদের চাপিয়ে দেওয়া ইসলাম বিদ্বেষী বয়ান। তার মানে এখানে মুক্তিযুদ্ধ বলে কিছু ছিল না, ব্যাপারটা এরকম না। এখানে মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল। ফলে এই জনযুদ্ধের ইতিহাসকে আন্ডারমাইন করে যারা এখানে ওই সময় ভুল পজিশন নিয়েছিল, তারা মনে করলো 24-এর মধ্য দিয়ে তারা 71-কে ঠেকাই দেবে। এই যে 71-এ তাদের মাইলেজ নেবে, মাইলেজ নেবে। ফলে এটা করতে গিয়ে তারা জুলাই সনদের প্রথম যে রেটরিক্স, প্রথম যে প্রস্তাবনা যে খসড়া বাজারে আসলো, তাতে দেখা গেল তাদের মতাদর্শ সাপোর্ট করে বা মতাদর্শকে আপনার সমুন্নত করে এই ধরনের বয়ান তারা চালাই দিল। ফলে অন্যান্য দল যারা আপনি যাদেরকে বলতেছেন আন্দোলনের স্টেক হোল্ডার, তারা দেখলো আরে জুলাই তো ছিল একরকম, কিন্তু বয়ানে দেখে আরেকরকম। ঠিক কলকাতার ওই সমস্ত আদরে বুদ্ধিজীবীরা যেরকম আরামা এসে থেকে এখানে আইসেই মুক্তিযুদ্ধটা তারা একটা ভারতীয় বাঙালিদের বয়ানে যেরকম ভাবে ন্যারেট করছে, ঠিক তারা 24-ও একই কাজ করতে গেল। করার মধ্য দিয়ে করতে গেল, আমি বলতে যারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি, যারা কখনো মেইন স্ট্রিম হতে পারে না, ইতিহাসে বাকে বাকে যাদের ভুল রাইট। তো এবং যারা হলো সবসময় প্রো স্টেট, প্রো এস্টাবলিশড, এন্টি ন্যাশন পলিটিক্স করে, প্রো স্টেট, তারা কিন্তু সবসময় সরকারি দল কোনো না কোনো ভাবে থাকে। হ্যাঁ, তো এই তারা এবং তাদের কারণেই, এবং তারা দেখবেন নির্বাচন জানুয়ারিতে হলেও সমস্যা নেই, ফেব্রুয়ারিতে খুব ভালো, মার্চে তো আরো ভালো, এপ্রিলও যেহেতু প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে লন্ডনে গিয়ে, তাহলে এটাও তো খুব ভালো, জুনেও সমস্যা নেই, যখন খুশি দেন তখন সমস্যা নেই, না হইলেও সমস্যা নেই। তারা সব জায়গায় আছে, তারা হলো ধর্মেও আছে, জেরাফেও আছে। ফলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা শুরু থেকেই এই পুরো অভ্যুত্থানের স্পিরিট, যেটাকে আমরা কালেকটিভ বলতেছি, প্লুরাল বলতেছি, এটাকে ক্ষতিগ্রস্ত করছে। এই কারণেই জুলাই সনদ যেটা, এটা নিয়ে সংকট তৈরি হয়েছে, এটা বুঝতে হবে জনগণ। কিন্তু সংকট তো কেটেছে, সেই সংকট এখনো কাটে নাই। সংকট কাটার একটা উদ্যোগ সরকারের দিক থেকে, পরে যখন এটা নিয়ে বিতর্ক শুরু হইলো, তখন সরকার দেখলো আরে এতে করে তো এখানে একটা রাজনৈতিক বিচ্ছিন্নতা এমনভাবে তৈরি হবে যে একটা মুখোমুখি দাঁড়িয়ে যাবে এবং এটা গৃহযুদ্ধের মতো পরিবেশ তৈরি হবে। ফলে তখন সরকার রাইটলি ইন্টারভেন করলো, বললো যে তাহলে এটা যেহেতু সম্মিলিত শক্তির মতামতের ভিত্তিতে বা সমর্থনে গঠিত সরকার, হ্যাঁ, জাতীয় সরকার বলতে পারেন আপনি এটাকে, এক ধরনের অন্তর্বর্তীকালীন, তো ফলে তারা এই জাতীয় দায়িত্ব তুলে নেওয়ার মধ্যে তো সাময়িকভাবে এই সংকটের অবসান হয়েছিল। এখন সরকার পরে যেটা দেখলো, তাহলে যেহেতু তাদের সংস্কার কমিশন প্রক্রিয়া, সেগুলোর মধ্যে দিয়ে তারা জুলাই সনদটাকে একটা কাঠামোগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসলো। সেই কাঠামোগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে তাহলে দুইটা জিনিস এখানে আপনার দাঁড়াইলো। একটা হলো জুলাই সনদ, যেটাকে আমরা বলছি, যেটা বলছি আমরা জাতীয় হতে হবে, এটা বিএনপির হইলে হবে না, এনসিপির হইলে হবে না, জামাতের হইলে, এটা কোনো নির্দিষ্ট ব্লকের না, দলের হইলে হবে না, এটা জাতীয় হতে হবে, নাম শুরু থেকে বলে আসছে। এবং এইটার চরিত্রটার মধ্যে যেটা হবে, এটা কবিতার মতো সবার, এটার যে স্পিরিটটা, এইটা ইনফিনিট ব্যাখ্যার সুযোগ থাকতে হবে এটার মধ্যে। এটা কখনো একটা নির্দিষ্ট করে দেওয়া যাবে না আপনার যে এই মিন করতেছে, এটা শেষ করা যাবে না। এটা হলো আপনার কি বলে যে একটা সোর্স অফ হিস্ট্রি। এটা কোনো ল না যে অমুক বিধানে অমুক করিতে হইবে, হ্যাঁ, এরকম না করিলে এই দ্বন্দ্ব হবে, এই টাইপের না। এটার একটা ব্যাখ্যার, এটা অ্যাবস্ট্রাক্ট হইতে হবে, মানে এটা এই বিমূর্ততা থাকতে হবে। এটার যে পয়েট্রিক নোশন, এটা যেন পোয়েট্রি, কবিতার কথা মাথায় আসলো, এটার যে পোয়েট্রিক নোশন, একটা কবিতার কিন্তু হাজার রকম ব্যাখ্যা হয়। একই কবিতা কেউ বললো যে ঈশ্বর বন্দনার জন্য বলতেছে, হ্যাঁ, বললো যে এটা না আমার প্রেমিকারে নিয়ে লিখছে, হ্যাঁ, কিন্তু এটা এরকম এই যে মাল্টি ইন্টারপ্রিটেশন, যেটা বহুমুখী ব্যাখ্যার সুযোগটা থাকতে হবে, মানে যাতে যে সবাই ওন করতে পারে, রাইট। এটা যে প্লুরালিটি, রাইট, নিজস্ব, প্রত্যেকেই যেন একটা গৃহবধূ যেন মনে করে হ্যাঁ এটা তো আমার কথা, একজন ব্যারিস্টার যেন মনে করে আচ্ছা এটা আমি আছি, একজন স্কুল ছাত্র যেন মনে করে আরে এটা আমারই কথা। ফলে এইটার এই যে সার্বিকতা, সার্বজনীনতা, হ্যাঁ, এইটার বহুত্ব, মানে বহু স্বর, বহু আপনার যে আবেগের সম্মিলন, এই জন্য এটা বিমূর্ততা জরুরি। ফলে এটা আরো গভীর ব্যাখ্যা দরকার আছে, সেটা না গেলাম, আপাতত এতটুকু থাকুক এখানে। ফলে এখন দুইটা জিনিস, তাহলে জুলাই ঘোষণাপত্র একটা, জুলাই সনদ একটা,
এখানে যেটা দাঁড়াচ্ছে এটা হলো জুলাই সনদ, এবং তারা, আমি সরকারকে এটা ধন্যবাদ দিতে চাই, তারা এটা নাম দিয়েছে দেখলাম জুলাই জাতীয় সনদ। ফলে জুলাই সনদ কাঙ্ক্ষিত জুলাই সনদ কথাটা বললে যেটা হয়, এখানে তো এখন অভ্যুত্থানের পরে ঘটনা কি ঘটছে, একদিকে জুলাইয়ের ঠিকাদার আর একদিকে জুলাইয়ের বাটপার। হ্যাঁ, সে দুইটার বাইরে আপনি কিভাবে ঠিকাদার এবং বাটপার মানে বললেন? জুলাই তো আসলেই একটা আবেগের জায়গা, আবেগের জায়গা, এটাই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। ৭১কে নিয়ে যাওয়া হয়েছিল, একটু আগে তো এই ২৪ কেটি হয়েছে, ২৪ কেটি হওয়ার চেষ্টা হচ্ছে, এখনো হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। কারা করছে? যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, এই যে ১ বছর পূর্তিতে আমরা কথা বলছি, এটা তো একটা জাতীয় ঘটনা ছিল, জাতীয় ইভেন্ট ছিল। প্রত্যেকটা দল যার যার মতো করে কর্মসূচি দেয় মাসব্যাপী, কেউ কেউ যার যার সামর্থ্য অনুযায়ী করছে, কিন্তু একটা সম্মিলিত কর্মসূচি হইতে পারতো না? একটা জাতীয় কর্মসূচি দরকার ছিল, জাতীয় কর্মসূচি দরকার ছিল না সমস্ত দলের? এই যে সবার স্টেক হোল্ডার যেটা বলে, সবগুলো এক প্ল্যাটফর্মে একদিন, মানে সরকারের বাইরে সরকারের পার্ট হইতে পারতো। আমি বলছি সব জুলাইটা যেরকম ৫ তারিখ যা ছিল, ৫ তারিখ যা ছিল সিম্পলি, সেই ৫ তারিখটা আপনি এখন দেখতে পাচ্ছেন। এটা যার যার আপনার ক্যাম্পেইনিং এর পার্ট হয়ে গেছে, যার যার এজেন্ডার অংশ হয়ে গেছে জুলাই, সেটাই বলতেছি আমি। তাহলে এই জুলাই সনদ নিয়ে যে বিতর্ক আছে, এটিও কি? হ্যাঁ, ফলে এখন এই দিক থেকে তাহলে জুলাই ঘোষণার থেকে আমরা সরে আসলাম। মানে জুলাই ঘোষণা সরে আসলাম মানে কি, জুলাই ঘোষণার যেই প্রোক্লেমেশন যেটা, এইটার যেটা দরকার, এটা দরকার আছে, এটা ইতিহাসের ডকুমেন্ট হিসেবে দরকার আছে। কিন্তু আপনি যদি এই জুলাই ঘোষণা নাও দেন, তাহলে কিন্তু জুলাই এক ধরনের ঘোষণা জনগণের মধ্যে, যারা রাজপথে ছিল, আপনারা যারা ছিলেন, আমরা যারা ছিলাম, আমাদের মধ্যে কিন্তু জুলাইয়ের একটা ঘোষণা আছে, মানে নিজে ন্যাচারালি জন্ম নিয়েছে। এটা বলে আইডিয়া উইদাউট ল্যাঙ্গুয়েজ। এটা আপনি ভাষায় আপনাকে কেউ পাঠ করায় নেই কাগজে কলমে যে এইটা জুলাইয়ের ঘোষণা, কিন্তু আপনি পুরো আন্দোলনের প্রক্রিয়ায় ধরেন ১৫ বছর ধরে যে আছে, বা ধরেন যে ৫ দিন আগে থেকে জয়েন করছে, হ্যাঁ, বা যে ৩০ দিন যাবত আছে, প্রত্যেকের মধ্যে একটা কমন জুলাইয়ের ঘোষণা আছে তার মনের মধ্যে। কারণ সে একটা চেতনা বা একটা চিন্তা থেকেই, স্পিরিটের মধ্যে সে ওই চিন্তা থেকেই আন্দোলনে যুক্ত হয়েছে, যেটা তাকে মৃত্যুর ভয়কে ওভারকাম করে রাজপথে নামিয়েছে। ফলে একটা ঘোষণা তার মধ্যে আছে, একটা মন্ত্র তার মধ্যে আছে। এটা উইদাউট ল্যাঙ্গুয়েজ, আইডিয়াজ উইদাউট ল্যাঙ্গুয়েজ, এইভাবে আপনি বলতে পারেন। ফলে এইটাকে ফর্মুলেট করাটা, এটা ধরেন ৩ তারিখে ইভেন শহীদ মিনারে আপনার সমস্ত দল, ওখানে ছাত্রদল ছিল, শিবির ছিল, বৈষম্য বিরোধীরা ছিল, ওনারা যেইভাবে কথা বললো যে ওইটাকে আপনি যদি ফর্মুলেট, ওইখান থেকে একটা ঘোষণা বের হয়ে যেতে পারে। এটা হলো ঘোষণার ব্যাপারটা। এটা কিন্তু সনদের ব্যাপারটা হলো এন্টার রাষ্ট্র কাঠামোতে জুলাইয়ের যে গুরুত্বটা, সেটাকে যুক্ত করা, রাইট। যেমন ৫৪ বছর, যেমন এই অভ্যুত্থানের আমরা অনেক প্রশংসা করি, ক্রেডিটের কথা বলি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু একটা ডিসক্রেডিটের জায়গা। ডিসক্রেডিটের জায়গা বলতে কি, ধরেন পৃথিবীতে গাজা স্ট্রিপ ছাড়া এত অল্প সময় এইভাবে আন্ডার এজ বাচ্চাদের গুলি করে বা এইভাবে মৃত্যুর দেখেনি কেউ, পৃথিবীর কোথাও নাই, কোনো যুদ্ধ হয় না এই ঘটনা। তো আপনি শুধুমাত্র আপনি ধরেন আপনার আল জাজিরার প্রতিবেদনে যেটা দেখা গেছে, বা ডয়চে ভেলের ইয়াতে যেটা উঠে আসছে, যে শুধুমাত্র যাত্রাবাড়িতে আপনার ৪৫ মিনিটের ব্যবধানে ৫২ জনকে হত্যা করা হয়েছে, গণহত্যার মতো অবস্থা। তো ফলে এইটা, এবং এখানে আমরা দেখেন ১৮-র নিচে এত এত বাচ্চাদের আমরা হারাইছি, তাদের এবং অধিকাংশই শহীদদের অধিকাংশই কিন্তু আন্ডার এজ, শিশু বলতে পারবেন আপনি তাদেরকে, শিশু বা কিশোর, হ্যাঁ। তো এখন এই যে ছেলে মেয়েটাকে এইভাবে হত্যা করা হইলো, তার তো অমিত সম্ভাবনা ছিল, কে জানে, সে হয়তো আইনস্টাইনের চেয়ে বড় প্রতিভা নিয়ে জন্ম নিয়েছিল, হতে পারত। ফলে এই প্রতিভা তো বিকাশের সুযোগ পেল না। ফলে এটা তো শুধু তার বাবা মার ক্ষতি না, বাবা মার ক্ষতি তো একটা আছে, এটা অপরণীয়, জাতিরও তো ক্ষতি, এটা হিউম্যান সিভিলাইজেশনের ক্ষতি। ফলে এটা পার্টিকুলারলি আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের বাচ্চাদেরকে সেভ করতে পারিনি। আমরা এমন একটা রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তুলছি ৫৪ বছরে, যে আমাদের বাচ্চাদের জীবনের বিনিময়ে আমাদের একটা রাজনৈতিক স্বাধীনতার উত্তরণের পথের দিকে হাঁটতে হইলো। এটা অপূরণীয় ক্ষতি, এবং এটি জাতি হিসেবে আমাদের এক ধরনের লজ্জা, রাইট, এবং ব্যর্থতাও। ফলে এটা নিয়ে গর্ব করার কিছু নাই জুলাই নিয়ে। এদিক থেকে যদি আপনি চিন্তা করেন, লজ্জিত হওয়া, ডেফিনেটলি এখান থেকে শিক্ষা নেওয়া জরুরি, রাইট। ফলে এই শিক্ষা নেওয়ার ক্ষেত্রে জুলাই সনদের মধ্যে তাহলে এই যে ব্যাপারটা ঘটলো, তাহলে ৫৪ বছরের আপনার রাজনৈতিক পরিক্রমার মধ্য দিয়ে আপনি এমন একটা জায়গায় গেলেন যে বাচ্চাদের জীবন দিয়ে আপনাকে একটা রাজনৈতিক স্বাধীনতার পথের দিকে আসতে হইলো। এই টোটাল ব্যাপারটা একটা স্কেচ এঁকে তারপরে যে কমিশনগুলো করা হলো, ঐক্যমত্যে লম্বা সময় মিটিং হচ্ছে, এগুলোকে যেগুলোতে ধরেন প্রিন্সিপালি বড় দলগুলো বা বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলোকে রাখা, যেগুলো একমত হইল না সেগুলো জনগণের সামনে রাখা, এবং আগামী দিনে রাষ্ট্র যারা পরিচালনা করবে জনগণের মানে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে, এটা পরিষ্কার থাকলো তাদের জন্য এবং জনগণের জন্য যে এই বিষয়গুলো তারা মানবে বলে প্রতিশ্রুতি দিছিল, এবং এই বিষয়গুলো তারা মানবে না বলে প্রতিশ্রুতি, কিন্তু সেগুলো যদি মানার দরকার পড়ে, যেগুলো না মানার কারণে
পরবর্তী সময়ে এই সমস্যা হচ্ছে, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে তখন তো এই প্রস্তাবনা আসছিল, তুমি মানো নাই কেন, ওকে বেটার লেট দেন নেভার, দ্রুত এখন মানো, এটা তো ছিল। বা ধরেন সংস্কার প্রক্রিয়া যেমন হলো, ধরেন এখন আপনি এমন এমন জিনিস আছে আগামীতে হয়তো আসবে যেগুলো আপনি এখন চিন্তাই করতে পারেননি। ফলে রিয়ালিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, বিখ্যাত ফিলোসফার আগামবেনের একটা বই আমি পড়তেছিলাম, এই জুনেই বের হয়েছে, আনরিয়ালাইজেবল। বাস্তবতার মধ্যে এমন কতগুলো জিনিস থাকে যেটা আমরা এই বাস্তবতার মধ্যে আমরা যাপন করি কিন্তু রিয়ালাইজ করতে পারি না, পুরোপুরি রিয়ালাইজ করা হয় না, কারণ আমাদের রিয়ালাইজেশন ক্যাপাসিটি ইনফিনিট না, রিয়ালাইজেশনটা সাধারণত পরে আসে। তো ফলে এই আনরিয়ালাইজেবল কন্ডিশনটা, এখন ধরেন আপনি অনেক জ্ঞানী গুণী সবকিছু নিয়ে একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা সংস্কারের ছক বা ম্যাপ আপনি আঁকলেন, ঠিক আছে, কিন্তু ধরেন একটা উদাহরণ দিই, ধরেন আপনি ট্রাফিক ব্যবস্থা নিয়ে সাপোজ সংস্কারের একটা বিশাল জিনিস আঁকলেন যে রাস্তায় এদিক দিয়ে ঘোরাইলে এরকম করলে ট্রাফিক থাকবে না, কিন্তু দেখা গেল আপনার 2 বছর পরে টেকনোলজিক্যাল এমন একটা অ্যাডভান্সমেন্ট আসলো যে এই ম্যান মেড আপনি যে কল্পনা চিন্তা করছেন এটা পুরোটা ইনভ্যালিড, এটা কোনো দরকারই নেই। ফলে এই জন্য আমি বলতেছি এই যে আনরিয়ালাইজেবল কন্ডিশনটা, ফলে আপনি এখন যতই ভালো সুচিন্তিত চিন্তা করেন না কেন, বাস্তবতা আপনাকে এমন নতুন নতুন সংকটের বা নতুন নতুন সম্ভাবনার মুখোমুখি আনবে যে চিন্তাটা আর ওয়ার্ক করবে না। ফলে এই জিনিসটা ওপেন রাখা দরকার আমাদের। ফলে সেদিক থেকে আমাদের এই মুহূর্তে যেটা রেলিভেন্ট সেটা হলো যে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক, এবং যেই জনরাষ্ট্র তৈরি করা এবং যেই ক্ষমতায় আসবে তাকে অ্যাকাউন্টেবল করা, তাকে জনগণ যেন তাকে যে কোনো মুহূর্তে জবাবদিহিতার আওতায় আনতে পারে, এরকম একটা ব্যবস্থা জাস্ট আপনার। এবং রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা এগুলোকে ইমপার্সোনাল করা আমাদের মূল সংকটের মধ্যে অন্যতম একটা জায়গা। আমি বলি আমরা রাষ্ট্র, রাজনীতি, প্রধানমন্ত্রী পদ এগুলোকে পার্সোনালি দেখি, অমুক ব্যক্তি, নো, ব্যক্তি এখানে ইমেটেরিয়াল, রাষ্ট্র কোনো ব্যক্তি না, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, ইমপার্সোনাল। এবং ওই ইমপার্সোনাল জায়গায় যদি আপনি রাষ্ট্রকে নিতে পারেন, তখন আমি ধরেন আমি একটা দল সমর্থন করি, আমার দল ক্ষমতায় যাচ্ছে না, যে কোনো কারণে ভোট পাচ্ছে না, বা কিন্তু আমার নাগরিক অধিকারের কোনো হেরফের হবে, রাষ্ট্র আমারই থাকবে, আমার, কারণ রাষ্ট্র ইমপার্সোনাল। রাষ্ট্র দেখতেছে না আমি রনি না সাইদ, আমি বিএনপি না জামাত না এনসিপি, রাষ্ট্র দেখতেছে আমার নাগরিক, আমি হিন্দু না মুসলিম এটাও দেখতেছে না। ফলে এই যে দল যার যার রাষ্ট্রসভার, এইটাই হলো প্রকল্প, এটাই 24-এর প্রকল্প। 71-এ আপনি একটা স্বাধীন দেশ পেলেন, ভূখণ্ড পাইলেন। স্বাধীনতার 2টা মিনিং, একটা হলো রাজনৈতিক স্বাধীনতা আর একটা হলো সার্বভৌম স্বাধীনতা। 71-এ আপনি একটা সার্বভৌম ভূখণ্ড পেয়েছেন, সেই ভূখণ্ডটা প্রোটেক্ট হবে, সেই ভূখণ্ডটা পরিপূর্ণভাবে আপনার ধরেন যে আপনার বিকাশের সহায়ক হবে যখন আপনি রাজনৈতিক স্বাধীনতা, মালিকানা প্রতিষ্ঠা হবে, জনগণের বা নাগরিকদের মালিকানা প্রতিষ্ঠা হবে, রাইট। ফলে সেটা কখন হবে? যখন রাজনৈতিক স্বাধীনতা চর্চা করার বা এক্সারসাইজ করার সুযোগ থাকবে, সেটা আমাদের এখানে ছিল না। মানে আসলে রাষ্ট্র পেয়েছিলাম কিন্তু মালিকানা বুঝে পাইনি, মালিকানা বুঝে পাইনি। এবং এটা আরেকটা কেন পাইনি তাহলে বলুন যে এখানে তো শুধু আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, অন্য দল তো ক্ষমতায় ছিল। তারা কি করলো দেখেন, বাংলাদেশের রাজনীতি বলতে যা বোঝায় সেটা আওয়ামী লীগ ছিল এতদিন। বিএনপি, জামাত, অন্যরা সবাই আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় রাজনীতি করছে। এটা পপুলারলি একটা কথা বলা হয়, বিএনপি হলো গান্ধীবাদী দল। হ্যাঁ, গান্ধীবাদী দল। বিএনপি হলো আন্দোলন করতে অক্ষম, হাসাহাসি করা হইতো। কেন করা হইতো? কেন? এটা যৌক্তিকতা কোথায়? বিএনপি তো একটা ফ্যাসিস্ট সংগঠন না, বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি তার দ্বারা সম্ভব না। বিএনপির একমাত্র শক্তি হলো জনগণের ভোটে ক্ষমতায় আসা, এর বাইরে আর কোনো অপশন নেই তার। ছলে বলে মেনোবারিংও করতে পারে না, সে বলতে পারবে না আচ্ছা আমি ক্ষমতায় সেই করে ফেলবো। এই যে দেখেন ঐক্যমত কমিশনের বিএনপি যদি বলতে হ্যাঁ সব মানি, কোনো সমস্যা নেই, নির্বাচনটা দেন, ভোটে ক্ষমতা আসে, তারপর সেটা বলতে পারছে না। তাহলে সে যে বলতেছে না এটা মানবো না, কারণ সে দেখতেছে এটা মানা তার পক্ষে সম্ভব না বা এটা এই মুহূর্তে ফিজিবল না। ফলে সে যদি এই যে প্রতারণাটা যে করতেছে না, তার মানে কি? তার মানে পলিটিক্যাল কালচার একটা শিফট হচ্ছে। আগে কি হতো, নির্বাচনের আগে আপনি যে দাবি নিয়ে রাজনৈতিক দলের কাছে যান, সব মানি, খালি ভোটটা দেন, পরে আর কিছুই মানবে না। বলে ওই জায়গা থেকে সরে আসে যে ট্রান্সপারেন্ট হওয়া, যে আমি এখনই বলতেছি ভাই আমি এগুলি মানবো, এগুলি মানা সম্ভব না, এই কারণে সম্ভব না, এটা এই মুহূর্তে এটা ফিজিবল না, এটা মানতে গেলে আমার রাষ্ট্র চালাইতে এই সমস্যা হবে। পরিষ্কার তার ভিত্তিতে রেশনাল থিঙ্কিং গাই, যারা চিন্তাশীল নাগরিক, তারা বুঝতে পারবে যারে এটা তো বেটার প্রতারণার চেয়ে যায় সব মাইনা নিচ্ছি, তারপর আইসা চলে বলে কৌশলে আমার লোক দিয়ে পিটাইয়া সহায় দিব, তার চেয়ে বরং আমি যে এখনই বার্গেনিং এ যাচ্ছি, এই যে সততা, এই যে বিউটি, এইটা তো একটা রাজনৈতিক কালচারের পরিবর্তনের ক্ষেত্রে বড় সহায়ক ভূমিকা পালন করে। তার মানে রনি ভাই, জুলাই সনদ যেটি আসছে, হ্যাঁ, জুলাই সনদের ক্ষেত্রে যেটা হলো এখন এখানে যেটা আসছে, এখানে আমরা যেটা আমি লেখাটা দেখলাম, পড়লাম, সেখানে যেটা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এটা জাতীয় সনদ নামকরণ করা হয়েছে। এটা একটা অগ্রগতি এবং ধন্যবাদ দিতে চাই আমি। এবং এই খসড়ায় কোনো জায়গায় বিরোধিতা করবার সুযোগ কম আছে। এই খসড়াটা আমি যেটা বললাম, এই খসড়াটা জাস্ট হলো একটা আউটলাইন।
এই 54 বছরের একটা ফুটনোট বা একটা স্কেচ তারা একে তারা দেখাচ্ছে যে 24-এর আলোকে আমরা এই জিনিসগুলো যে করলাম, এই অঙ্গীকারগুলো করে স্বাক্ষর করে আমরা আগাই সামনে। হ্যাঁ, জাস্ট একটা মানে এটা কিন্তু ওপেন, এটা কিন্তু ওপেন রাখা হয়েছে। এটা ওপেন রাখার দিক থেকে একটা সুবিধাই আছে, কিন্তু এইটা জুলাই ঘোষণা না, এটা সনদ। এটা সনদ, ঘোষণার ব্যাপারটা আমি যেটা বলছি, এটা আমরা ওই যে 3 তারিখে যে সেই সময়টা আমরা মিস করেছি, সেই সময়টা মিস করেছি, কিন্তু ওইটা এখনো হইতে পারে। ওইটা অলিখিত ভাবে জুলাইয়ের যারা সৈনিক, জুলাইয়ের যারা শরিক তাদের মধ্যে রয়ে গেছে। ওই স্পিরিটটাকে যদি আপনি কোনোভাবে আনতে, ওটা নানাভাবে আসবে, আপনার ইতিহাসে আসবে, আপনার চলায় আসবে, মানে চলায় বলায়, কৃষ্টিতে, কালচারে। যেমন ৭১-এর ব্যাপারটা আওয়ামী লীগ এত ধ্বংস করেও এটা কি নষ্ট করতে পারছে? নষ্ট করতে পারেনি। এটা তো মানুষের মধ্যে এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা কিন্তু সেই আবেগেই এখন সেই আবেগে আছে, তো ফলে এটা তো নষ্ট করা যায় না। নষ্ট করা যায় না। একইভাবে জুলাইটাও আপনি যদি এটাকে লিখিত এরকম একটা প্রতিষ্ঠিত ঘোষণাপত্র আকারে নাও আনেন, এইটা যেহেতু একটা আপনার প্রচন্ড রকম একটা বিক্ষুব্ধ অবস্থার মধ্যে বিপুল তরুণ প্রজন্ম তাদের রাজনৈতিক সচেতনতা এবং তাদের কর্তা সত্তার আবির্ভাব ঘটায় ফেলছে, ফলে এটা তাদের মধ্যে এটা লাইফ লং, এটা তারা যতদিন বেঁচে থাকবে এটা তাদের জন্য একটা ঐতিহাসিক অবদান। রনি ভাই, আরেকটি বিষয় নিয়ে 5 তারিখে আমাদের 1 বছর পূর্তি হবে এই অভ্যুত্থানের, ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাষ্ট্র নানান ধরনের প্রস্তুতি নিচ্ছেন উদযাপন করবার জন্য, পালন করবার জন্য। সারা দেশে 11 দিন ব্যাপী বিশেষ সতর্কতা জারি করতে হলো কেন? এখনো কি তার মানে আমাদের আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ? হ্যাঁ, এখন আতঙ্কের কারণ আছে বলতে, আপনি তো এই যে সময়টা আমরা যাপন করছি, এই সময়টাকে আমরা কি বলবো, এটা আমরা বলি যে লেট ফ্যাসিজম, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। এখনো ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যেই আমরা বাস করি, কারণ আপনার অভ্যুত্থানের পরে ঘটনাটা রাতারাতি আপনার কাঠামোর পরিবর্তন হয় না, সরকারের পরিবর্তন হয়। সেই অভ্যুত্থানকারী শক্তিও আইসা যেই কাঠামোর মধ্যে বৈশা শাসন করে, এটা ফ্যাসিস্টিক কাঠামোই। এই কারণে দেখবেন এখনো পিটায় হত্যা করা হয়, এখনো আপনার ধরেন এই মুরাদনগরের কাকে যেন উঠাই নিয়ে গেছে বিএনপির একজন উপজেলা নেতাকে। এই ঘটনা তো হওয়ার কথা ছিল না, কেন হচ্ছে এটা? কারণ কাঠামোটা একই রয়েছে, মানে লেট ফ্যাসিজম। লেট ফ্যাসিজমের ব্যাখ্যাটা কি? লেট ফ্যাসিজম মানে হলো লেট ক্যাপিটালিজম, যেটা আলবার্তো তস্কানো বিখ্যাত থিওরিশিয়ান, উনি এটা আপনার থিওরাইজ করছে। তো ফলে এটা লম্বা আলোচনা, শর্ট করে ওই যে লক্ষণগুলো বলতেছি যে হাসিনা নাই, কিন্তু হাসিনা কাঠামোর মধ্যেই তো আপনি শাসন করছেন, তার মানে আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি এখন। এবং এই কাঠামো অটুট থাকার কারণে তাদের দ্বারা, আওয়ামী লীগের দ্বারা যারা বেনিফিটেড, তারাও থেকে যাওয়ার কারণে, এবং এটা তো একটা লুটপাটের সিন্ডিকেটে পরিণত হয়েছিল তার শেষের দিকে। হ্যাঁ, তো ফলে এবং এদের কাছে প্রচুর মানি পাওয়ার আছে, মিডিয়া এক ধরনের তাদের বয়ানের লোকজন আছে, এস্টাবলিশমেন্ট আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তাদের তো 5% তো পালাইয়া যায়নি, 95%, এবং তাদের বিপুল সম্পত্তি, হ্যাঁ, এবং তাদের কালচারাল ইন্ডাস্ট্রি, মিডিয়া, এটা মিলে তারা রয়ে গেছে। এবং মিডিয়াতে যেটা খবর বের হচ্ছে, আমরা কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার করে, এবং যেটা খবর তারা ট্রেনিং দিচ্ছে, এবং আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। এবং গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে বসুন্ধরার মধ্যে তাদের ট্রেনিং চলছে, যদিও এর কোনো বাস্তব ভিত্তি আমরা পাইনি। ট্রেনিং আপনি না, নিউজ যেটা হলো তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে নানা জায়গায় ট্রেনিং, এবং তাদের সংগঠিত হওয়ার ধরনটা কি, তারা এখানে গুপ্ত অস্থিরতা, গুপ্ত হামলা যেগুলো চালাবে, সামাজিক মাধ্যমে বা বিভিন্ন গোপন গ্রুপে কিন্তু তাদের মিটিং গুলো হয়, সেগুলো আমাদের সামনে কিন্তু নানান সময় আসে। এবং কালকে তো দৈনিক পত্রিকাগুলোতে এগুলোতে নিউজ হয়েছে যে তারা কিভাবে কোথায় কোথায় ট্রেনিং করছে। এবং আপনার গোপালগঞ্জের ঘটনা জানেন, এর আগে বিএনপির একজনকে সেখানে হত্যাই করা হয়েছে, তারপর এনসিপি নেতাদেরকে কিভাবে দেখেন ওইখানে হামলা করা হলো, তারপর সেনাবাহিনীর সহযোগিতা তাদেরকে এখানে উদ্ধার করে নিয়ে আসা হলো। ফলে এখানে এই যে অবস্থা, এই জন্য আমরা বলছিলাম দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালা না করে বাংলাদেশের রাজনীতি আগাবে না। আগামী দিনের রাজনীতি কিরকম হবে এটা ডিপেন্ড করে আওয়ামী লীগকে কে কিভাবে ডিল করছে তার উপরে। পরাজিত শক্তি কখনো ফেরত আসে না, পৃথিবীর ইতিহাসে আসে না, আমাদের এখানেও আসবে না। কিন্তু আপনি দেখেন অভ্যুত্থানের পরে এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করতে হচ্ছে আমাদের। এটা কেন ফাইট করতে হচ্ছে? কারণ হলো, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে গিয়ে কিন্তু আমাদের ঐক্যও ফাটল ধরছে, এবং কেউ কেউ আওয়ামী লীগের স্বভাব অর্জন করে ফেলতেছে রাজনৈতিক দলগুলো, এবং সেই ফ্যাসিস্টদের অনেকে নানান ভাবে তাদের দলে কিন্তু ভেড়াচ্ছে, পুনর্বাসন প্রক্রিয়ার একটা ধরেন সুযোগও তৈরি করছে, রাইট। এবং সেটা একটা, আরেকটা হলো আওয়ামী লীগের খাসিলতে ফেরত যাচ্ছে, আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্য নিজেদের মধ্যে ঢুকাই ফেলতেছে। তো ফলে এটা কেন ঘটতেছে? এটা ঘটতেছে এই কারণে যে দেখেন, ফলে তার মানে কি, আপনি আওয়ামী লীগকে ডিল করতে পারছেন না প্রপারলি। আওয়ামী লীগকে ডিল করবেন কিভাবে? এটা একটা ইন্টিমেট এনিমি। আওয়ামী লীগের যারা ক্রিমিনাল, তারা তো ক্রিমিনাল চিহ্নিত, কিন্তু এর বাইরেও যে বিপুল সমর্থক রয়ে গেছে, এরা কারা? এরা বিএনপি, জামাত যারা করে, এনসিপি যারা করে, এদেরই আত্মীয় স্বজন, ভাই ব্রাদার। আপনি চাইলে তো মেরে ফেলতে পারবেন না।
ফলে এবং এই যে ইন্টিমেট এনিমি, ঘনিষ্ঠ শত্রু যেটাকে বলে, হ্যাঁ, দুস্তি দুশ্মন, এটাকে আপনার ডিল করার পদ্ধতি কি? এটা ডিল করা সবসময় রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডিল করতে হয়। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার কথা আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে বলতেছি, কারণ আপনি এটা ইনফ্যাক্ট এটা কিন্তু তারেক রহমান সাহেবও বলেছেন, এই ক্লিনজিং ছাড়া আপনি এই ক্লিনজিং করে আপনি এটা পারবেন না। এই ক্লিনজিং করা যায় না। আপনি কেমন, আপনি ধরেন যদি আওয়ামী লীগ বিএনপি কে ক্লিনজিং করতে গিয়ে আওয়ামী লীগের আজকে এই পরিণতি, আওয়ামী লীগ ক্লিনজিং এর মুখে পড়েছে, ও নিজেই ক্লিনজিং এর মুখে পড়েছে। তার মানে এই রকমের একটা ধরেন মানে ফ্যামিলিয়াল কর্ডিয়াল রিলেশনশিপের মধ্যে এরকম ঘনবসতিপূর্ণ একটা জায়গায়, যেখানে মোটামুটি একটা হোমোজেনাস নেশন আমরা, সেখানে এইভাবে ক্লিনজিং এর পলিটিক্স করা যায় না। তাহলে যেটা রিকনসিলিয়েশন মাস্ট। রিকনসিলিয়েশনের প্রক্রিয়াতে কিভাবে করা যাবে? এখন অনেকে বলে যে আওয়ামী লীগের তো কোনো অনুশোচনা বোধ নাই, কিভাবে রিকনসিলিয়েশন হবে? ভাই, অনুশোচনা বোধ তো যারা ক্রিমিনাল তাদের থাকবে না। ক্রিমিনাল কখনোই নিজেকে ক্রিমিনাল স্বীকার করেন। অনুশোচনা বোধ থাকবে কার? যে প্রতারিত হয়েছে, যে সফট আওয়ামী লীগের। আপনি তাকে বলেন যে তো এই যে রাজসাক্ষী পাওয়া গেল না, রাজসাক্ষী তো পাইলেন আপনি ঠিকই, তাহলে আপনি আওয়ামী লীগের মধ্যে আপনি আপনার এই যে রিকনসিলিয়েশন পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। পারতেন, আপনি যদি কনফিডেন্স যোগাইতেন তাদেরকে যে দেখো আওয়ামী লীগ করাটা অন্যায় না, ভুল, এবং মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু মানুষ মাত্রই অন্যায় করতে পারে না। ফলে তোমার ভুল ইডিওলজি, এবং তুমি সবচেয়ে বড় ভুলটা যেটা করছো, আওয়ামী লীগকে একটা রাজনৈতিক সংগঠন মনে করছিল। রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগ আর এক জিনিস। রাজনীতির সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের একটা পুরাই লুটপাটের সিন্ডিকেট। ফলে এটাকে যে রাজনীতি মনে করছিল, মাফিয়া চক্র, এবং মাফিয়া চক্রকে তুমি রাজনীতি মনে করছিল, এটা দ্বারা প্রতারিত হয়েছ। তার বড় প্রমাণ নেত্রী পালাই গেছে তোমার রেখে, বিপদে ফেলাইয়া। ফলে তুমি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন প্রক্রিয়া সামিল হও, আসো। তা এবার যে দল খুশি তুমি করো, সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ না। এবং তুমি বলো তোমার সমর্থন পুষ্ট হয়ে কারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাইছে, কারা 15 বছর ধরে খুন গুম হত্যা চালাইছে, জুলাইয়ে কারা গণহত্যা চালানোর সক্রিয় ভূমিকা পালন করছে, ওই কিন্তু তখন বলবে যে অমুক নেতা তমুক নেতা। এবং এটা আরো সহজ, আপনি আওয়ামী লীগের জেলা, উপজেলা, থানা, বিভাগ যারা নেতাদের লিস্ট ধরেন, এবং ওই যে বললাম না সেক্টরগুলোতে কারা সশস্ত্রভাবে হামলা করছে, এগুলো সবাই জুলাই যোদ্ধারা সবাইকে চিনে। একটা লোক, আপনি তালিকা করতেছেন শহীদদের, আহতদের, ঘাতকদের তালিকা কোথায়? আগে তো দরকার ঘাতকদের তালিকা, কারা মারলো। আপনার তো এটা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আপনি তালিকাটা করেন, মহল্লা পর্যন্ত করেন। করার মধ্য দিয়ে আপনি এটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া 10 বছর লাগুক, আপনি এটা সাউথ আফ্রিকায় যদি করতে পারেন, নেলসন ম্যান্ডেলা, ডক্টর ইউনূস তো একটা গ্লোবাল ফিগার আমাদের, ওনার দ্বারা এটা সম্ভব ছিল। এবং এটা না করার খেসারত দেখেন, 71 প্রশ্ন জামাতরে এইভাবে বাঁচাই রেখা লেবু চিপসে, যে পাইছে জামাতকে, ধরেন জামাতকে একটা ট্যাবু বানাইয়া, জামাত যত বড় না আওয়ামী লীগ তাকে তার চেয়ে বড় বানাই ফেলছিল, বানানোর মধ্য দিয়ে এখন জামাতকে একটা ভিকটিম বানানোর মধ্যে দিয়ে দেখেন আজকে জামাত ইস্যুটা একটা পলিটিক্যাল ট্যাবু আকারে যে যার মতো ব্যবহার করছে। আওয়ামী লীগকেও কি আপনি এরকম একটা রেখে দিবেন? এবং এতদিন বিএনপি জামাত পাইলে আপনি পিটাইয়া মারছেন, এখন কি আওয়ামী লীগ বললে পিটাইয়া মারবেন, ধরে ধরে মামলা দিবেন? তাহলে তো একই জিনিস হবে, সমাজ তো হিলিং হবে না। এদিক দিয়ে বিএনপি জামাতের সমর্থকরা 15 বছর ধরে নির্যাতিত, ট্রমাটাইজ, লক্ষ লক্ষ লোক মামলায় জীবন শেষ, ঘরবাড়ি ছাড়া। একই জিনিস আপনি যদি আওয়ামী লীগের মধ্যে করেন, তাহলে দুই ট্রমাটাইজ জাতি এক প্রতিহিংসার মধ্যে একটা আরেকটা পাইলেই মারবে, লড়বে, জাতি এইভাবে থাকবে আজীবন। তাহলে তো আমরা পরিবর্তন হলাম কই? জাতি গঠন হবে না আপনার। ফলে আপনি যদি বাংলাদেশকে সেভ করতে চান, দ্রুত রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করেন, সামাজিকভাবে হেলেন করেন। এবং এটার গুরুত্বটা কোথায়? রিকনসিলিয়েশন প্রক্রিয়া হলে জনগণের মধ্যে রাজনৈতিক এডুকেশন তৈরি হবে। জি রনি ভাই, আসলে আপনার আলোচনা শুনতে বেশ ভালোই লাগছে, কিন্তু সময়ের বাধ্যবাধকতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। আমরা শেষ করতে চাচ্ছি, ছোট্ট করে একটু আলোচনা শুনতে চাচ্ছি। সেটি হচ্ছে যে সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ। নির্বাচনের প্রস্তুতি শুরু, নির্বাচনের প্রস্তুতি ধরেন প্রস্তুতি, আমি প্রশ্নটি ওটি না, প্রশ্নটি হচ্ছে ফেব্রুয়ারি ধরেই নির্বাচন আগাচ্ছে বা সরকারের মধ্যে এক ধরনের প্রস্তুতি আছে, কিন্তু সেই নির্বাচন ঘিরে খোদ সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সংশয় প্রকাশ করেছেন, রাজনৈতিক দলগুলোও কিন্তু সন্দেহ সংশয়ের মধ্যে আছেন। এবং একটি কথা কিন্তু কমন, যে অদৃশ্য শত্রু বা অদৃশ্য শক্তি, কে সেই অদৃশ্য শত্রু, কে সেই অদৃশ্য শক্তি? অদৃশ্য শক্তি তো দৃশ্যমান ছিল, আপনি তাকে অদৃশ্য করে দিয়েছেন সমাধান না করে। আপনি নিষিদ্ধ করা, এইভাবে স্থগিত করা, এগুলো তো সমাধান না। আপনি তাকে অ্যাকাউন্ট, বিচার প্রক্রিয়াটা কোথায় গেল? দেখেন, এই গভর্নমেন্টের আমরা শুরু থেকে বলছি নির্বাচন নিয়ে কোনো সংশয় ছিল না, থাকা উচিত না, কারণ নাই থাকার। কেন? আপনি 16-17 বছর একটা ফ্যাসিস্টিক অবস্থার মধ্যে ছিলেন, ভোটবিহীন কতগুলো মিথ্যা নির্বাচনের মধ্যে যে হাসিনা জাতির সাথে প্রতারণা করছে। ফলে এখন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে নিবেন, তার মানে কি জনগণের অংশগ্রহণ বাড়াবেন। তো নির্বাচন ছাড়া আর দিবেনটা কি আপনি?
ফলে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো এটা ছিল প্রথম ষড়যন্ত্রের প্রথম পর্ব। সে পর্ব যারা মনে করে বিএনপি সাদাবাজ, জামাত যুদ্ধাপরাধী, এনসিপি দুর্নীতিবাজ, ভালো হইলো এনজিও প্রজাতন্ত্র, হ্যাঁ, তো তারাই এটা করছে, একটা হামিদ কারজাই মডেল এখানে চালাইতে চাইছে, ফলে এটা ফেল করছে, এটা এই প্রথম পর্ব ফেল করছে। ফলে নির্বাচন নিয়ে সংকট শুরু থেকে যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, এটা মুখোমুখি দাঁড় করানো হয়েছে সংস্কার এবং নির্বাচনকে। নির্বাচনই তো সবচেয়ে বড় সংস্কার। আপনি যদি জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি করতে পারেন, ভোটাধিকার নিশ্চিত করা মূলক একটা নির্বাচন দিতে পারেন, এর চেয়ে বড় সংস্কার আর কি আছে? তারপরে জনগণ যদি ওই সরকারগুলো যারা যেই আসবে, সে যদি মনে করে যে না আমি তো ক্ষমতা পেয়ে গেছি আর কিছু করবো না, জনগণ এটা আপনি জনতাকে যে আপনি এম্পাওয়ার করলেন সে টান দিয়ে নামাই দিবে, মানে অ্যাকাউন্টেবল। এটা এর চেয়ে বড় সংস্কার আর কি হইতে পারে? ফলে সমস্ত সংস্কার, মানে কেউ অপরাধ করতে পারবে না আর। হ্যাঁ, সেই কাজটি যদি করা যেত তাহলে আর, এবং সেটা জনগণ সংস্কার করে নিত। রাইট, সংস্কার জনগণই করে। সংস্কার কখনো আপনি এসি ঘরে বৈশা যে রোদের মধ্যে গাছতলায় বৈশা রিক্সা চালাচ্ছে বা গাছতলার পাকা রাস্তা দিয়ে, হ্যাঁ, আপনার গনগনে সূর্যের উপর দিয়ে আপনি তার দুঃখ বুঝবেন না। ফলে জনগণ থেকে বিচ্ছিন্ন করা রাষ্ট্রকে, ক্ষমতার প্রক্রিয়াকে, এটা অলওয়েজ একটা ফ্যাসিস্টিক কাঠামো। সংস্কারকেও কি তাহলে জনগণ থেকে আলাদা করা হয়েছে? ডেফিনেটলি। এখন আপনার ধরুন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, যে কথাটা আমি বারবার বলি, এখানে কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই কথাটা তো দাদার আমল থেকে সত্য। তা আপনি এত কৃষি অর্থনীতি নির্ভর দেশ, তা আপনি সংস্কার চান, কৃষি সংস্কার লাগবে না আপনার? কৃষকের জীবনেরও তো সংস্কার লাগবে। কৃষকের জীবনের কোনো মূল্য আছে? শ্রমিকের জীবনের কোনো মূল্য আছে? আপনার নাগরিক ভিত্তিক রাষ্ট্র কখন হবে? এখানে নাগরিক ভিত্তিক রাষ্ট্র মানে জনগণ থেকে যখন মানুষ নাগরিক হয়ে উঠবে। রাইট, জনগণ থেকে যখন নাগরিক হবে কখন? যখন আপনি মুচি হন, আমি ব্যারিস্টার হই, ডাক্তার হই, রাষ্ট্র আমাকে ইকুয়ালি ট্রিট করবে। কিন্তু ইকুয়ালি ট্রিট করার নাগরিক হিসেবে ট্রিট করবে, কিন্তু ইকুয়ালি ট্রিট করার সুযোগটা তো আপনি রাখছেন না এইভাবে। আপনি যখন সংস্কার প্রক্রিয়াটাকে একটা বুদ্ধিভিত্তিক বিশিষ্ট জ্ঞানী লোকদের ব্যাপার, আর জনগণ সাফার করতে চাচ্ছে করুক, জনগণকে একেবারে বাজারের ব্যাগের মধ্যে সীমাবদ্ধ রেখে আরেকটি এলিট শ্রেণী তৈরি করাই হচ্ছে। এবং নানা রকম গিমিক তৈরি, হ্যাঁ এখানে ডানপন্থার উত্থান হচ্ছে, অমুক বামপন্থার উত্থান হচ্ছে, এবং এই যে এলিট প্যানিক এবং নানা রকম আপনার বক্তব্য বয়ান হাজির করা, প্যানিক ছড়ানো, এলিট প্যানিক বলা হয় এটাকে। হ্যাঁ, প্যানিক ছড়ানোর মধ্যে দিয়ে এখানে নির্বাচন প্রক্রিয়াটা দেখেন আমাদের। এবং এখানে একটা যে জায়গায় আপনার সরকারের প্রশংসা করতে হবে, সেটা হলো নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, মানে অনেক সমস্যা আছে আমাদের, সবচেয়ে বড় বাধা ছিল আইন শৃঙ্খলা। তো ফলে নির্বাচনের প্রক্রিয়ায় সরকার প্রথম যে কাজটা ঘোষণা করলো, দৃশ্যমান যে নির্বাচন কন্ডাক্ট করার জন্য, মাঠে গড়ানোর জন্য যেটা দরকার, সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষিত করা দরকার। মানে যেটা আছে ঠিক আছে, পুলিশ তুমি অমুক থানা ডাক দিয়ে ডিউটিতে পাঠিয়ে দিলাম, হবে না। এই যে প্রশিক্ষিত করার কাজটা, এটা আরো আগে শুরু করা দরকার ছিল। তারপরে এটা যে প্রথম শুরু হচ্ছে এইটা, এবং এটা যদি প্রপারলি করা যায় এবং সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে যদি পুরাপুরি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে এখানে একটা ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন দরকার। আমার নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নাই, হাসিনা আমলের নির্বাচন দেখছি, হ্যাঁ, উৎসব মুখর পরিবেশে তারা নির্বাচন করছে, ভোটবিহীন নির্বাচন করেছে। আমাদের দরকার ভোটাধিকার। ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ? এটা নাগরিকের সার্বভৌম অধিকার। বিএনপি কোনো নির্বাচনের জন্য আন্দোলন করছে না, বিএনপি আন্দোলন করছে বা অন্য দলগুলো, শরিক দলগুলো আন্দোলন করছে ভোটাধিকারের জন্য। এই জিনিসটাকে পার্থক্য, সরকার গঠনের জন্য না। সরকার গঠন করার ব্যাপারটা নির্ভর করে জনগণের উপরে, সেই নাগরিকদের উপরে। জনগণের স্বাধীনতা, সেই নাগরিককে ভোট দিতে পারতে হবে। নির্বাচন তো ভাই আমি আয়োজন করে করতে পারি, হাসিনা দেখাইছে না? নির্বাচন ক্ষমতা থাকলে নির্বাচন কমিশনকে আমার দাস বানায় এখন নির্বাচন করা যায়, কিন্তু ভোটাধিকার নিশ্চিত করা যায় না জনগণের সাথে মুখোমুখি হওয়ার আপনার সাহস হারাইলে। রনি ভাই, শেষ করতে হচ্ছে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারি আগে হতে পারে, আমরা শেষ করব। নির্বাচন যে কোনো সময় হতে পারে। এবং আমি আপনাকে বলি, আপনি যদি গণতন্ত্র মিন করেন, আপনি যদি খুব সুন্দর শাসন ধরেন দিতে সক্ষম হন, জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার বিহীন 1 ঘন্টাও ক্ষমতা থাকাটা অপূরণীয় ক্ষতি। নির্বাচন যত দ্রুত হবে, যত দ্রুত জনগণ তার প্রতিনিধিকে সরাসরি নির্বাচিত, এটা তো একটা ম্যান্ডেট আছে, সর্বদলীয় ম্যান্ডেট, কিন্তু আমি বলতেছি জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক কায়েম যত দ্রুত হবে, তত দেশ শক্তিশালী হবে, তত দেশ আগাবে। আপনি যদি খুব ভালো দেশও চালান, নির্বাচন যদি পিছায় বা নির্বাচন যদি দেরিতে হয়,
সেটা আমি তো বললাম, যদি 1 ঘন্টাও দেরি হয় এটা অপূরণীয় ক্ষতি। যদি সুযোগ হয় 1 ঘন্টা হইলেও আগানো উচিত আমাদের, যদি আপনি গণতন্ত্র মিন করেন। জি, ধন্যবাদ রনি ভাই। নিশ্চয়ই পরবর্তী আরেকদিন আমরা আরো বেশি আলোচনা শুনবো, শেষ করতে পারলাম না, সবটুকু আলোচনা শুনতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা আসলে বিশ্বাস করি সন্দেহ সংশয় বা যতই দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন সবকিছু কেটে যাবে, এবং গণতন্ত্রের যে অভিযাত্রা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করতে চাচ্ছে, বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে, সে যাত্রা আসলে শেষ হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার বাংলাদেশ শাসনের দায়িত্ব নেবে, যেই রাষ্ট্রে আসলে সকল জনগণ হয়ে উঠবেন নাগরিক এবং রাষ্ট্র সেই নাগরিকের অধিকার নিশ্চিত করবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।